চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিকিৎসক, লেখক, ইয়ুথ লিডার ডক্টর রাকিব আল হাসান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন যাবৎ আপনি দেশে বিদেশে ইয়ুথ লিডারশিপ নিয়ে কাজ করছেন, অ্যাম্বাসেডর ও শুভেচ্ছা দূত হিসেবেও বিভিন্ন সম্মেলনে যাচ্ছেন। সো কূটনৈতিক বা অ্যাম্বাসেডরের সাথে মিটিংগুলোতে আপনার কাজ কি বা কেমন কাজ চলছে এখন? আচ্ছা, আমাদের হচ্ছে কি, যেহেতু আমি ইয়ুথ লিডারশিপ হিসেবে দীর্ঘদিন ধরেই ইন্টারন্যাশনালি এবং লোকালি কাজ করে যাচ্ছি, তো বিগত 2.5 বছরের আমাদের একটা পার্সোনালি আমার অর্গানাইজেশন একটা জার্নি ছিল। সেটা হচ্ছে কি, বাংলাদেশে অবস্থিত যে দূতাবাসগুলো কিংবা যে কূটনীতিকরা রয়েছেন 80 থেকে 100টি অ্যাম্বাসেডর, এবং আমরা চেষ্টা করেছি 2.5 বছর থেকে এদের সাথে কার্টেসি কল নেওয়ার জন্য। তো গত 2 কিংবা 2.5 বছরে আমাদের এ পর্যন্ত আমরা 45 কার্টেসি কল নিয়েছি, এবং আমরা সেখানে বাংলাদেশে অবস্থিত যে অ্যাম্বাসেডররা রয়েছেন এবং যে কূটনীতিক রয়েছেন তাদের বাংলাদেশ বিষয়ক ভাবনা, বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক কূটনীতিক সম্পর্ক, বাংলাদেশের সাথে যে গত 53 বছরে যে সম্পর্কগুলো, সেগুলোকে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। আমি একটু ব্রিফলি বলতে চাই, সেটি হচ্ছে কি, আমাদের সাথে যে দেশগুলি রয়েছে, আমাদের যে বন্ধুপ্রতিম দেশগুলো, সেগুলো আমরা হিসাব করে দেখেছি 10 থেকে 15টি দেশের সাথে আমাদের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক কিংবা রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় হয়। বাকি অ্যাম্বাসিগুলোর সাথে খুব বেশি কাজ সে অর্থে থাকে না। তো আমরা সেগুলোকে ফোকাস নেওয়ার চেষ্টায় কাজ করে যাচ্ছি, এবং আমরা আমার এখানে একটি বইয়ের কাজও চলছে, ডিপ্লোম্যাটিক আই অফ বাংলাদেশ। সেখানে প্রতিটি অ্যাম্বাসেডরের বাংলাদেশ, তারা যে 3 কিংবা 4 বছরের জন্য বাংলাদেশে আসেন, তাদের সেই বাংলাদেশ ভাবনা, বাংলাদেশ জার্নি এবং বাংলাদেশকে তারা কোন চোখে দেখেন, এবং তাদের যে ডিপ্লোম্যাটিক আইতে বাংলাদেশকে কোন বিষয়ে আলোকপাত করা হয়, সেটিকে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এবং একই সাথে আপনি সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভ নামে একটি অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন, তো সেই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমরা যেহেতু আমি বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ইউথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, তো আমাদের এই যখন কার্টেসি কলগুলো আমরা নেওয়া শুরু করছিলাম, তখন থেকে আমাদের একটি লিমিটেশন হয়ে দাঁড়ায়। যেহেতু হচ্ছে কি, আমাদেরকে বিভিন্ন অ্যাম্বাসেডররাই তখন জানান যে আমরা যেহেতু ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর প্রতিনিধি হিসেবে কাজ করছিলাম, তো যখন আমরা কোনো প্রপোজাল কিংবা প্রজেক্ট সাবমিট করার জন্য চেষ্টা করছিলাম, তখন তারা আমাদেরকে জানিয়েছিলেন যেহেতু ওগুলোর হেডকোয়ার্টার বাংলাদেশে না। যেমন এশিয়ান ইউথ কাউন্সিলের হেডকোয়ার্টার হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ওআইসি ইউথ ফোরামের হেডকোয়ার্টার হচ্ছে টার্কির ইস্তাম্বুলে। তো তখন তারা আমাদেরকে জানায় যে তাদের সেই নির্দিষ্ট দেশের অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য। তখন অনেক অ্যাম্বাসেডর আমাদেরকে পরামর্শ দেন যে আমরা যেন ঢাকা বেসড কোনো একটি অর্গানাইজেশনের প্রস্তাব বা কোনো একটি রূপরেখা দাঁড় করাই। তখন সেই পরিপ্রেক্ষিতে আমরা সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভ নামে আমরা এই অর্গানাইজেশনটি যাত্রা শুরু করি, এবং আমাদের বেসিক ফোকাস হচ্ছে আমরা পার্টনারশিপ এবং কোলাবোরেশনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এবং ডিপ্লোমেসিকে প্রমোট করা এবং বাইলেটারাল কালচারাল এক্সচেঞ্জ হিসেবে কাজ করা। আর এই পুরো পার্টনারশিপের জার্নিতে আমাদের সাথে যারা যুক্ত হবে তারা হচ্ছে বিভিন্ন এম্বাসি, বিভিন্ন দেশের আন্তর্জাতিক এবং লোকাল সংস্থা এবং স্টেক হোল্ডাররা। আচ্ছা, এই যাবৎকালে এই অর্গানাইজেশনের কি কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কোন কোন কাজ চলমান রয়েছে? আচ্ছা, আমাদের সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভের আমাদের একটি সুদৃঢ় দক্ষ টিম দ্বারা পরিচালিত হচ্ছে, এবং আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবে তারাই আমাদের সাথে রয়েছেন। এবং আমাদের একটি বিশাল পলিসি মেকিং যেহেতু আমাদের মূল প্রায়োরিটি, তো সেই পলিসি মেকিংয়ের জায়গা থেকে আমরা চেষ্টা করছি যারা বাংলাদেশকে যারা লিড করবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে যাদের যথেষ্ট ভূমিকা প্রতীয়মান হবে, তাদেরকে আমরা রাখার জন্য। আর এই মুহূর্তে আমাদের বেশ কয়েকটি প্রজেক্ট চলমান রয়েছে। আমি যদি বলতে চাই, আপনি জানতে চাইছেন যে আমাদের কোন কাজটি সম্পন্ন হয়েছে। আমরা গত মার্চ মাসে আমাদের 6 মার্চ আমাদের ব্রুনাই দারুসালামের স্বাধীনতা 40 বছরে আমাদের একটি ট্রিবিউট কফি টেবিল বুক প্রকাশিত হয়েছে সফলভাবে। এছাড়াও ব্রুনাইয়ের সাথে আমাদের ব্রুনাই বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি গঠন, ব্রুনাই বাংলাদেশ চেম্বার অফ কমার্স, তারপরে এখন এই মুহূর্তে আমাদের ইন্দোনেশিয়া, ফিলিপিন, সৌদি আরব, ইউরোপিয়ান ইউনিয়ন বেশ কয়েকটি দেশের সাথে আমাদের কাজ চলমান রয়েছে, এবং আরও কাজ সাইনিং হওয়ার অপেক্ষা আমরা রয়েছি। আচ্ছা, আপনাদের কি এটি এনজিও বা ট্রাস্ট হিসেবে রেজিস্ট্রেশন করার কোনো প্ল্যানিং রয়েছে কিনা? এই মুহূর্তে আমাদের নেই, কারণ বাংলাদেশের ক্ষেত্রে এনজিও কিংবা ট্রাস্টের লাইসেন্স করা বা সেক্ষেত্রে বিভিন্ন পার্সপেক্টিভ চেঞ্জ রয়েছে। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করছি, আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে কি ইন্টারন্যাশনালি অর্গানাইজেশনকে দাঁড় করানো। সেক্ষেত্রে আমরা দুবাই, ব্যাংকক কিংবা বিভিন্ন দেশে আমাদের অফিস কিংবা আমাদের ব্রাঞ্চ করার প্ল্যানিং চলছে। যেহেতু আমরা মাত্র শুরু করেছি, আমাদের সেই পর্যাপ্ত পরিমাণ ফান্ড নেই। আমাদের যখনই ফান্ড কালেকশন হবে তখন আমরা সেদিকে ধাবিত হব ইনশাল্লাহ। আচ্ছা, সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভ ছাড়াও আপনি বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার সাথেও কাজ করেছেন। এই মুহূর্তে সেসব সংস্থার সাথে কিভাবে কাজ করার সমন্বয় হয়েছে? আচ্ছা, আমাদের যেহেতু আমি ইয়ুথ
লিডারশিপ হিসেবে এবং ইউথ অ্যাম্বাসাডার হিসেবে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজের সাথে কাজ করছি। তো আমাদের বেসিক যে কাজগুলো ওই অর্গানাইজেশন করতে হতো গ্রাসরুট লেভেলে, তো আমরা এখান থেকে একটু গ্রাসরুট লেভেল থেকে আমরা একটু সরে এসেছি আমাদের অর্গানাইজেশনের পার্সপেক্টিভে। তো আমরা চেষ্টা করছি যে যেহেতু ঢাকা বেস্ট আমাদের সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভ এবং বাংলাদেশের অবস্থিত যে দূতাবাসগুলো রয়েছে তাদের সাথে আমাদের পলিসি মেকিং নিয়ে কাজ করার। আর যেহেতু আমরা এখান থেকে যখন ফান্ড ক্রিয়েট করব তখন হচ্ছে কি আমরা এই ফান্ড থেকে আমরা ওই অর্গানাইজেশনের সাথে যাব, এবং আমাদের আরও কিছু বেসিক প্ল্যান রয়েছে। সেটা হচ্ছে কি আমরা পার্টনারশিপে বিভিন্ন কনফারেন্স, ইউথ সেন্টার এবং ডেভেলপিং সেক্টর কাজ করার প্ল্যানিং রয়েছে। এবং আপনাকে আরও কিছু উল্লেখ করতে চাই আমাদের সেন্টার ফর পার্টনারশিপের কিছু কাজ, যেহেতু আমরা ফোকাস করছি এই অর্গানাইজেশনকে। আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সাথে, আমরা যেহেতু বাংলাদেশের একটা বিশাল সংখ্যক তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি, এবং আমাদের এই যারা কর্মজীবী শ্রমজীবী প্রবাসীরা রয়েছেন তারাও অধিকাংশ ক্ষেত্রে প্রতারিত হয় এবং তারা খুব স্কিল্ড ওয়ার্কার তারা পায় না। আমাকে লাস্ট আপনি জানেন বাংলাদেশের 30 লক্ষ শ্রমিক সৌদি আরবে কাজ করছেন, কিন্তু তাদের সে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং নেই। এবং খুব ইন্টারেস্টিং বিষয়, তারা যখন সৌদি আরবে যায় তাদেরকে তারা আরবিও ভাষাও তারা জানে না, তখন তাদেরকে আরবি ভাষা শেখানো হয় কেরালানরা তাদেরকে আরবি ভাষাটা শেখায়। তো আমাদের একটি বেসিক প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে কি আমরা ঢাকায় এরকম একটি আরবি ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টার করার জন্য, এবং আরও কিছু প্ল্যান রয়েছে আমাদের যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি। এছাড়া হচ্ছে আমরা স্কিল ওয়ার্কার কীভাবে তৈরি করা যায় সেটা চেষ্টা করছি। এবং আপনি জানবেন যে আমাদের প্রবাসীরা বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হয়। আপনার মালয়েশিয়ার একটি ভিসার সরকারি মূল্য 80,000 টাকার মতো, সেখানে 5 থেকে 7 লক্ষ টাকা দিতে হয়। সৌদি আরবের একটা ভিসা 60,000 টাকা, এগুলোকে 5 লাখ 7 লাখ টাকা দিতে হয়। কেন তারা এই প্রতারিত হচ্ছে? আমরা এই মধ্যবর্তী ব্যারিয়ারগুলোকে আমরা ব্রেক করতে চাই, এটা আমাদের একটা ইনিশিয়েটিভ। এবং আমরা আমাদের শ্রমিক প্রবাসী বলেন তাদের জন্য কাজ করতে চাই। এবং আমাদের যেহেতু স্টুডেন্টদের এবং আমাদের যে পরিমাণ গ্র্যাজুয়েট বের হয় সে পরিমাণ ওয়ার্ক স্টেশন বা ওয়ার্ক প্লেস নেই। তো আমরা চাবো যে কী পরিমাণ এবং সবার সাধ্য কিংবা সামর্থ্য থাকলেও সেই বিদেশ যাওয়ার সুযোগ হয় না, আইএলটিএস করার সুযোগ হয় না, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয় না। তা আমরা তাদের সাথে কথা বলছি, বিভিন্ন এম্বাসিদের সাথে, এবং সেই ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা কথা বলছি আমরা আরও কীভাবে স্টুডেন্টদেরকে আরও বেশি প্রোডাক্টিভ করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আচ্ছা, বাহ, খুব দারুণ একটা পরিকল্পনা। পেশায় আপনি একজন চিকিৎসক এবং লেখক, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমার ব্যক্তিগত জীবন হচ্ছে কি আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করছি, এখন আমি পোস্ট গ্রাজুয়েশনে আছি। আর আমার লেখালেখির জীবন হচ্ছে নানা ব্যস্ততার কারণে সেই কোভিড পরবর্তী সময়ে আমার হয়তো ওইভাবে বই প্রকাশ করা হচ্ছে না, বাট দেশি বিদেশি মিডিয়া, ইন্টারন্যাশনালি জার্নাল, সেখানে আমার ওপিনিয়ন লেখা প্রায় নিয়মিত যাচ্ছে। এবং যেহেতু পলিসি মেকিং নিয়ে আমরা কাজ করছি, আমাদের কফি টেবিল বুক নিয়ে কাজ করতে হচ্ছে, পলিসি মেকিং নিয়ে কাজ করতে হচ্ছে, সুতরাং লেখালেখির মাধ্যমে আমার প্রতিনিধিত্ব থাকতে হচ্ছে। আপনার রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই, যে রাজনীতিতে আপনার আসার কথা শুনেছি। তো এই মুহূর্তে যে আমাদের যে কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনগুলো চলছে, এটা নিয়ে আপনার আসলে মতামত কি? আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলনটি চলছে সেটি হচ্ছে কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলন। মূলত সেটি কোটা নিয়ে শুরু হলেও আমাদের রাজনীতিক এবং সামাজিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি মুহূর্তেই, প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানেই বিশাল পরিমাণ বৈষম্য দেখা যাচ্ছে। ছাত্ররা যে আন্দোলন করছে সেখানে আমার সম্পূর্ণ পরিমাণ সমর্থন রয়েছে, আমি সংগতি জানাই। এবং আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। হয়তো বাংলাদেশের যে 53 বছরে যে আমাদের যে পলিটিক্যাল বয়ান কিংবা সামাজিক বয়ান রয়েছে সেই ছাত্রদের মাধ্যমেই সেটি আমি মনে করি যে সেটি ভাঙতে তারা সমক্ষণ হয়েছে। এবং মানুষ যে প্রতিবাদ করতে পারে, এদেশের ছাত্ররা যে প্রতিবাদী হতে পারে, সেটার একটা জ্বলন্ত উদাহরণ হলো আমি আশা করি 71-এর পরে 69-এর গণ অভ্যুত্থানের পরে 2024 একটি গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে, এবং এখান থেকেই নতুন বাংলাদেশের পুনর্জন্ম হবে। বিভিন্ন জায়গায় পলিসি মেকার হিসেবেও আপনি কাজ করেছেন, সেই জায়গায় আগামীর বাংলাদেশ আপনাকে কোন ভূমিকায় আপনি দেখতে চান আসলে? আমার নিজেকে যদি দেখতে চাই, যেহেতু আমি মননে মগজে একজন রাজনীতি সচেতন কিংবা আমি ভূ রাজনীতি নিয়ে কাজ করি, তো সে জায়গা থেকে আমার যেহেতু আমি নিজেকে সেভাবে তৈরি করেছি, আমার বয়স 27 হলো, আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতাকে আপনি 10 দিয়ে গুণ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি চেষ্টা করেছি আমি একটি দেশ, একটি রাষ্ট্র কীভাবে চলে, একটি ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি কীভাবে কাজ করে, কীভাবে রান করে, সেভাবে আমি পিক করার। এবং আমি মনে করেছি আমি গত এক যুগের বা কিংবা এক দশকের বেশি সময় ধরে যে জার্নি আমার, সেই জার্নিতে আমি মনে করি আমি নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে পেরেছি। এখন দেখা যাক কী হয়, সেটা আগামীর বাংলাদেশ যদি আমাকে মনে করে যে জায়গায় আমি হয়তো আমার সর্বোচ্চটা দিতে সক্ষম, সে জায়গায় যদি মনে করে আমি নিজেকে সেভাবে প্রস্তুত রাখছি, দেখা যাক বাকিটা। তাহলে অভিজ্ঞতায় আপনার বয়স 270 বছর বলতে পারেন, ডেফিনেটলি। আচ্ছা, বাহ, বেশ দারুণ। অবসর সময় কি পাওয়া হয় কিনা?
অবশ্যই অবসর সময় পাওয়া যায়। আমি খুব আড্ডাপ্রিয় মানুষ এবং আমার অবসর সময়টাও এভাবে আমি তৈরি করে নিয়েছি যে আমার সার্কেলটা এভাবেই তৈরি হয়। যেমন আমি এখানে আসার আগেও আমার আরও 2টা মিটিং ছিল, তো আমি আসলে এই গণ্ডির মাধ্যমে বেড়ে উঠেছি এবং এই গণ্ডিতেই আসলে আমার উঠা বসা। আচ্ছা, এই যে অল্প সময়ে এতটা অর্জন, এতটা মেধা দিয়ে আপনি কথা বলছেন, এতটা মেধা দিয়ে আপনি কাজ করছেন, আসলে পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়েছেন এবং এতদিনের জার্নিতে আপনার কখনো মনে হয়নি যে না আমি একটু পিছনে ফিরে চলে যাই বা আমি সামনের দিকে আর এগিয়ে না যাই, বা ডিপ্রেশন বা মোটিভেট বা ডিমোটিভেট এগুলো কখনো ফিল হয়েছে কিনা? না, আমার আসলে এরকম মনে হয় না। আমি দীর্ঘদিন থেকে আমি পরিবার থেকে বলতে গেলে আমি দীর্ঘদিন থেকে হোস্টেল লাইফ লিড করছি। তো আমি খুব ছোটোবেলা থেকেই হোস্টেল লাইফ লিড করছি এবং আমার পরিবার যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দেয়, সমর্থন দেয় এবং আমার আশেপাশের মানুষগুলো আমার যে আমি যে সারাউন্ডিংয়ে বড় হয়েছি, যে সারাউন্ডিংয়ে আমি সবসময় ক্রিয়েট করেছি, সেই সারাউন্ডিং যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ এবং আমি বিশ্বাস করি আমাদের এই অর্গানাইজেশনের পিছনে, আশেপাশে, সামনে যত আমাদের এই জার্নির পিছনে, কারণ এগুলা এক্ষেত্রে আমি নিজেকে কিছু লাকিটাও বলবো, কারণ আপনার লাক না থাকলে দিন শেষে হয় না। আপনার হয়তো অনেক চেষ্টা করছেন কিন্তু দিন শেষে লাকটাও ফেভার করতে হয়। তাই মনে করি যে আমি আসলে যেসব জায়গায় পিক করেছি সেসব জায়গায় আমাকে লাকটা খুব বেশি সাপোর্টিভ করেছে এবং আপনি যদি বলতে চান আমি প্রতিটা দেশে যেখানে আমি যে কনফারেন্সে গেছি সেখানে আমি খুব লাকি যে আমি খুব হাই প্রোফাইল প্রোগ্রামে যেতে পেরেছি। আমার রিচটাও খুব হাই। যেমন আমি গতবার খুব রিসেন্ট টাইমে আমি যে দোহা ফোরামে গিয়েছি সেটি সরাসরি কাতারের আমিরের প্রোগ্রামে গিয়েছি, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি এবং আমি যতগুলো দেশে আমি গেছি সেখানে আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিলাম এবং কোনোটাতে হয়তো আমি একা, সর্বোচ্চ আরেকজন থাকে কিংবা সে হয়তো ভলান্টিয়ার পোস্টে। তো আমি আসলে এক্ষেত্রে আমি নিজেকে খুব লাকি মনে করি। আর ডিপ্রেশনের কথাটা না, আসলে ওরকম মানুষ তো আসলে সামাজিক জীব, মানুষের জীবনে উত্থান পতন থাকবেই, বাট এগুলোকে আসলে আমি কখনো কেয়ার করি না এবং এগুলোকে আমি কখনো প্রায়োরিটি দিতে চাই না। আচ্ছা, এখন নিজেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার ব্যক্তিগত পেশায় আমি যেহেতু চিকিৎসক, আমার চিকিৎসা উচ্চতর ডিগ্রির দিকে ফোকাস করা। এর বাইরে লেখালেখি চলবে, আমাদের অর্গানাইজেশনের কাজ চলবে। আর যেহেতু আমি মনে করি যে আমি আগামী বাংলাদেশ পরিবর্তনে আমি নিজেকে কন্ট্রিবিউট করতে সক্ষম, সুতরাং সেই জায়গার জন্য, সেই সময়ের জন্য আমি অপেক্ষা করছি এবং বাই দিস টাইম, ইন বিটুইন টাইম আমি নিজেকে সেভাবে আরও বেশি প্রস্তুত করছি। আচ্ছা, আপনি যেহেতু চিকিৎসার সেক্টরে আছেন, সো আমাদের যে বাংলাদেশের যে এখন চিকিৎসার যে ধারা চলছে, সেই ধারা থেকে বের হয়ে অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা স্বাস্থ্য খাতে? আচ্ছা, চিকিৎসা খাতে যদি বলতে পারেন, বাংলাদেশের টোটাল জিডিপির বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী আপনার টোটাল জিডিপি যতটুকু দেওয়া দরকার বাংলাদেশ সেটি কখনোই পর্যাপ্ত দেয় না। বাংলাদেশের এখনও 30% মানুষ পূর্ণাঙ্গ চিকিৎসা সেবার আয়তা আসেনি। বাংলাদেশের স্পেশালিস্ট ট্রিটমেন্টের সেই সুযোগটাও খুব কম। বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত মানুষ, তারা বেশিরভাগই বিদেশমুখী। বাংলাদেশের পলিটিক্যাল কিংবা ব্যবসায়িক ফ্যামিলিরা পার্সনটা তো খুব আরও বেশি ডিপেন্ডেন্ট। তা আমরা চাইবো যে আগামীর বাংলাদেশে যেন এমন একটি স্বাস্থ্য খাত তৈরি করতে যেখানে একজন রিক্সাওয়ালা যে ট্রিটমেন্টের প্রতি আস্থা পায়, যেন একদিন ওই দেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতিরাও যেন সেই চিকিৎসা খাতের প্রতি আস্থা পায়। আর এর বাইরে আপনি যদি ব্যক্তিগত কথা বলেন, আমি আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে কিংবা আমাদের ডিপ্লোম্যাটিক লেভেলে আমরা অলরেডি অনেক দেশকে প্রপোজাল দিয়েছি এবং তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে ইনভেস্ট করার জন্য কিংবা স্বাস্থ্য খাত নিয়ে আরও মডিফাইড ডিজিটাল ওয়েতে কাজ করার জন্য তারা খুব বেশি আগ্রহী। ইনশাল্লাহ যদি এসব প্রজেক্ট সাকসেসফুল হয় তাহলে আমরা বাংলাদেশের স্পেশালিস্ট স্বাস্থ্যসেবা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং যেসব জায়গায় ডিপ্রাইভড অঞ্চল সেখানেও আমরা পৌঁছে দিতে সক্ষম হব বিশ্বাস করি। আচ্ছা, যারা নতুন জেনারেশন আছে, তরুণরা যারা এখন এই সেক্টরে আসতে চান কিংবা বিভিন্ন সেক্টর আপনার মতো যারা উদ্যমী আছে, বিভিন্ন সেক্টরে কাজ করতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আচ্ছা, তাদের উদ্দেশ্যে যদি বলতে চান, আমাদের এতদিন একটা ভুল ধারণা ছিল যে আমাদের তরুণরা আসলে টিকটকমুখী, আমাদের তরুণরা আসলে পলিটিক্যাল বিমুখ, কিংবা আমাদের এই একটা বয়ান তৈরি করা হয়েছিল যে স্টুডেন্টরা আসলে, তরুণরা আসলে পলিটিক্স চায় না। দেশকে যে এত ভালোবাসে তরুণরা, সেটার একটা প্রমাণ এখন এই কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন। তো আসলে সেটা নিয়ে আসলে খুব বেশি মন্তব্য করা ঠিক হবে না, কারণ অলরেডি আমাদের ছাত্ররা নিজেদের প্রাণ দিয়ে অকাতরে, নিজেদের রক্তের উপরে তারা লড়াই করে তারা নিজেদের যে সামর্থ্যের প্রমাণ দিয়েছে সেটি নিয়ে আসলে প্রশ্ন করা কিংবা মন্তব্য করা উচিত হবে না। তবে আমি আশা করি যে তারা আসলে নিজেরাই এখন বাংলাদেশে দায়িত্ব নিতে শিখেছে এবং এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বদলে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে, চায়ের চুমুকে এবং এটির বাংলাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।